Bismillahirrahmanirrahim. Assalamualaikum, my dear students of only first year and second year. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমরা দীর্ঘদিন ধরে ক্লাস করেছি, অনেক কিছু শিখেছি, তোমাদেরকেও বাসায় প্র্যাকটিস করতে বলেছি। জানি না তোমরা কতটুকু করেছো, তবে যতটুকু প্র্যাকটিস করেছো বা ক্লাস দেখেছো আমি মনে করি অবশ্যই এর থেকে তোমরা কিছুটা হলেও অনেকটাই বেনিফিটেড হয়েছো। তবে আজকে আমরা মূলত যা ক্লাসগুলো করেছি সে বিষয়ে কিছু বিষয় আমরা এখানে প্র্যাকটিসের মাধ্যমে দেখি আমরা কতটুকু শিখেছি বা তোমরা কতটুকু শিখতে পেরেছো, সে বিষয় থেকে আমরা কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবো আজকে। কেমন? আজকে মূলত ক্লাসটা হচ্ছে প্র্যাকটিসিং ক্লাস। প্র্যাকটিস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রাইট ফর্ম মানে সঠিক রূপটা ঠিক আছে কিনা সেটার উপরে আজকে ক্লাসে আলোচনা করা হবে। দেখো রাইট ফর্ম অফ ভার্ব, এখন রাইট ফর্ম মানে সঠিক গঠন। আমি বলেছিলাম এই জন্য তোমাদেরকে টেন্সটা প্রথম শিখতে হবে, আমি টেন্সের উপরে ক্লাস নিয়েছি। তো দেখো আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের অ্যাকুরেট ফর্মটা আমাদেরকে লিখতে হবে। পরীক্ষায় তোমাদের এর উপরে 5 মার্কস থাকে বোর্ড পরীক্ষায়। এজন্য তোমরা ক্লাসগুলো দেখে আমার সঙ্গে যদি তোমরা সরাসরি কানেক্ট থাকো তাহলে তোমরা দেখবে যখন আমি শিখাবো বা শিখাচ্ছি তোমরা একটু বইটি খুলে বা ক্লাসটা এই অ্যাকুরেট ফর্মটা ঠিক আছে কিনা বা তুমি মনে মনে একটু কল্পনা করার চেষ্টা করবে যে আসলে তুমি বলতে পারছো কিনা। যদি মনে করো যে তোমার হচ্ছে না তাহলে তোমাকে এই রুলস সম্পর্কে আরেকটু পড়ে নিতে হবে। কেমন? দেখো আমি লিখেছি 1 নম্বরে স্টপ টু রাইট as the bell rings. Stop to write as the bell rings. আচ্ছা, যখন ঘন্টা বাজলো তখন লেখাটা বন্ধ করো। তো পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় টিচাররা বলে স্টপ রাইটিং। যখন বোর্ড পরীক্ষা হয় বা তোমাদের 3 ঘন্টা টাইম শেষ হয়ে যায় টিচাররা অনেক সময় বলে ফেলে স্টপ রাইটিং, অর্থাৎ মেইন ভার্বের পরে এখানে স্টপ, টু স্টপ রাইট আছে, তাহলে তোমাদের এখানে করতে হবে কি টুটাকে বাদ দিতে হবে। মেইন ভার্বের পরে এই টুটাকে বাদ দিতে হবে এবং মেইন যে ভার্বটা দেখো এখানে মেইন ভার্বের আগে টু বসানো হয়েছে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ তাই এটা ভুল আছে। ভুল থাকার কারণে তোমাকে সঠিকভাবে লিখতে গেলে লাগবে স্টপ রাইটিং, WRITING, stop writing as the bell rings. যখন ঘন্টা বাজে তখন লেখা বন্ধ কর। ওকে, স্টপ রাইটিং। নাম্বার 2 দেখো we have to dig the canals. ক্যানেলস মানে হলো খাল খনন করা। আমাদেরকে খাল খনন করতে হয়, বাংলা মিনিংটা হলো। এখন আমি বলেছিলাম যে হ্যাভ থাকলে এটা কোন টেন্স একটু মনে করার চেষ্টা করো। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি বলেছিলাম যদি হ্যাভ থাকে তাহলে কি করতে হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 সাবজেক্ট হ্যাভ হ্যাজ যে কোনো একটা থাকতে পারে এবং V3 অর্থাৎ মেইন ভার্বের এই V3 ফর্মটা তোমাকে লিখতে হবে। তাহলে এর V3 ফর্মটা কি? তাহলে আমরা লিখব DUG ডাক। তাহলে এর V3 হলো ডাক, এটা বাদ DUG ডাক। we have একটু বাদ, এই পুরোটা বাদ, we have dug the canals. নাম্বার 3 তে দেখো he to swim in the pond for an hour.
দেখো এক এক রকম বিষয় তোমাদের চলে আসছে। একটা সেন্টেন্সের থেকে আরেকটা সেন্টেন্সের ফর্মটা সম্পূর্ণ আলাদা। একটা সেন্টেন্সের প্যাটার্ন আরেকটা সেন্টেন্সের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। তাই প্রত্যেকটা বিষয়ে আমাদের যখন শেখা হয়ে যাবে তখন দেখবে গ্রামারের প্রত্যেকটা বিষয় আমাদেরকে একটু আমরা আবার একটু মুভ করছি বা একটু নাড়াচাড়া হয়ে যাচ্ছে আমাদের। দেখো হি টু সুইম ইন দ্য পন্ড ফর অ্যান আওয়ার। আমি বলেছিলাম যদি সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকে তাহলে কি দিয়ে করতে হবে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝালে, কোথাও নির্দিষ্ট করে সময় বা অনির্দিষ্ট করে সময়কে বোঝালে সিন্স দিয়ে শুরু করতে হবে যদি অনির্দিষ্টকাল বোঝায়। যেমন গত রাতে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কয়টা থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, অর্থাৎ গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি যদি বলি 1 ঘন্টা ধরে তাহলে বলতে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, অর্থাৎ ফর নির্দিষ্ট সময় বোঝালে ফর মানে আমাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অ্যাপ্লাই করতে হবে। এখানে ফর অ্যান আওয়ার অর্থাৎ সময় বোঝাচ্ছে, দেখেছো? এই জন্য হি হ্যাজ বিন সুইমিং ইন দ্য পন্ড, এটা কোথায় দিতে হবে? He has been swimming. Has been. He has been swimming. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। He has been swimming. SWIMMING. Swimming in the pond for an hour. And it has been raining since morning. He has been swimming in the pond for an hour. অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে for an hour অর্থাৎ 1 ঘন্টা ধরে সে সাঁতার কাটছে, তাহলে he has been swimming in the pond for an hour. দেখো নাম্বার 4, the man seldom smoke. The man seldom smoke অর্থাৎ লোকটি স্মোক মানে হলো ধূমপান করা, seldom মানে করে না বললেই চলে। তো আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখিয়েছিলাম তখন ছিল যে কোন কোন শব্দগুলোর পরে কিছু শব্দ আমি বলেছিলাম যে তোমরা মুখস্থ করে রাখবে। সাধারণত এই ধরনের শব্দগুলো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে হয়, সেখানে সিলডম কথাটা ছিল। তো এই জাতীয় সেন্টেন্সে দ্য ম্যান সিলডম স্মোকস অর্থাৎ এরকম যদি আসে শব্দটা তাহলে সিলডম স্মোকস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, কেমন? এখন দেখো নাম্বার 4, the baby started to cry. The baby started to cry. আমরা কিছু ভার্ব শিখেছিলাম, সেখানে প্রিন্সিপাল ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব ছিল, মডেল অক্সিলারি ভার্ব ছিল। তারপরে তোমাদের এখানে দেখো আছে যেটা the baby started cry পার্টিসিপল ছিল। এখানে দুইটা ভার্ব, এই একটা ভার্ব আর cry মানে এটা আরেকটা ভার্ব, তাই না? স্টার্টেড শুরু করা, কোনো কাজ শুরু করা, এটা যেমন একটা ভার্ব, আবার ক্রাই কান্না করা অর্থাৎ কোনো কিছু করা, এটা আরেকটা ভার্ব। তো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে তখন কি করতে হবে? তখন পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এটাকে বলা হয় পার্টিসিপল করা, অর্থাৎ পরেরটাকে পার্টিসিপল করতে হবে। পার্টিসিপল করতে হবে কিভাবে? আইএনজি যুক্ত করে। তাহলে আমরা কি করতে পারি না, দ্য বেবি স্টার্টেড, এই টুটা উঠে যাবে। এখানে ক্রাই আছে, ক্রাই এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে, টু বাদ যাবে। ওকে, তাহলে দ্য বেবি স্টার্টেড ক্রাইং। যদি এমন হয় বাচ্চাটি কান্না শুরু করলো, মেয়েটি হাসতে হাসতে তার মায়ের কাছে গেল। দ্য বেবি ওয়েন্ট হার মাদার লাফিং। ওয়েন্ট একটা ভার্ব, লাফ একটা ভার্ব। ওয়েন্ট হার মাদার অনেক সময় থাকে টু লাফ, এখানে হবে লাফিং। উই শ্যাল গো হোম আফটার উই ফিনিশ আওয়ার ওয়ার্ক।
দেখেছো? টেন্সের সব কিছুই আমরা এখানে আবার পাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে টেন্সের পুরোটাই আবার দেখো আমাদের এর মধ্যে সব ইম্পর্টেন্ট টেন্সগুলো এর মধ্যে চলে এসেছে। We shall go home after we finish our work. আমরা মনে করার চেষ্টা করো তো আমরা আফটার এবং বিফোর কোন টেন্সে শিখেছিলাম? হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের ব্যবহার যেখানে ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা হ্যাডের ব্যবহার শিখেছো, সেখানে ছিল আফটার এবং বিফোর দিয়ে সেন্টেন্স কিভাবে করতে হয়। বিফোর অর্থাৎ পূর্বে, বিফোরের আগে হ্যাড বসবে এবং আফটার মানে পরে, অর্থাৎ আফটারের পরে হ্যাড বসবে। দেখো তাহলে উই শ্যাল গো আফটার, আফটার আমি কেবল বললাম আফটারের পরে হ্যাড বলবে, তাহলে উই শ্যাল গো হোম আমরা বাসায় যাব। আফটার উই finished, after we had, after we had finished হয়ে যাবে কেন বলো তো? কারণ had যেখানে থাকবে পরেরটা হয়ে যাবে V3, had has had থাকলে পরের ভার্বটি হয়ে যাবে past perfect participle, সরি V3 টা অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা। ওকে, তো দেখো আফটার উই হ্যাড ফিনিশড, আফটার উই হ্যাড, আফটার থাকলে আফটার কারণে হ্যাড ফিনিশড, FINISHED, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ওয়ার্ক। তাহলে দেখো আমরা কি পেলাম? আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখছি কিভাবে বলো? রাইট ফর্ম অফ ভার্বস আমাদের শেখা হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ টেন্স। দেখো উই শ্যাল গো হোম আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ওয়ার্ক। এখানে তুমি ভাবতে পারো যে হ্যাভ দিলে হবে কি? নো, নেভার, কারণ আমরা দেখেছি এবং শিখেছি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকলে অর্থাৎ আফটার বা বিফোরের ব্যবহার থাকলে সেখানে আমাকে অবশ্যই হ্যাড নিয়ে আসতে হবে। সো আমরা বলতে পারি উই শ্যাল গো হোম আমরা বাড়িতে যাব আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজটি শেষ করার পরে। আবার তুমি ইচ্ছা করলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সেও হতে পারতো। যখন যে সেন্টেন্সই থাকুক না কেন আমার মেইন দেখতে হবে এখানে আফটারটা আছে কিনা এবং আফটারের কারণে আমার হ্যাডটা অবশ্যই আফটারের পরে আসবে। ওকে, এখন আমরা দেখো নেক্সট নাম্বার 7, দে রিচড দ্য স্টেশন। এই দেখো বিফোরের ব্যবহার আমরা এখানে পেয়েছি। বিফোর, বিফোর, বিফোর দ্য ট্রেন স্টার্টেড। উই রিচ দ্য স্টেশন, উই রিচ, সরি উই না, দে রিচ, তারা স্টেশনে যায়। দে রিচ, তারা স্টেশনে যায়। দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে যায়। বিফোর মানে পূর্বে, কিসের পূর্বে? বিফোর দ্য ট্রেন স্টার্টেড, অর্থাৎ ট্রেনটি চলা অর্থাৎ স্টার্ট হবার পূর্বে তারা স্টেশনে যায়। তো দেখো আমি এই মাত্রই বললাম বিফোরের আগে হ্যাড এবং আফটারের পরে হ্যাড, তাহলে খুব সহজ হয়ে গেল। আমি এই কারণে পাশাপাশি দুটি সেন্টেন্স এভাবে লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো তাহলে দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড, তাহলে এই বিফোরের পূর্বে যদি আমাকে হ্যাড, বিফোর মানে পূর্বে, সো এই বিফোরের আগে আমাকে হ্যাড লিখতে হবে। বিফোরের পূর্বে, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, এই পূর্বে। তাহলে যে এখন ভার্বটা কোথায় বসে ভাবতে পারো? কোথায় বসাবো? কোথায় বসাবো? ভার্ব কোথায় বসে? ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই বসে, তাই না? আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, দেন এক্সটেনশন, অর্থাৎ যদি আরো অনেক কিছু থেকে থাকে সেটা, কিন্তু আগে সাবজেক্ট। অর্থাৎ আমি যদি একটা ট্রেনের সাথে কম্পেয়ার করি, যে ট্রেনের সাথে কম্পেয়ার করি, তাহলে আগেই তো তোমার ইঞ্জিনটা বসাতে হয়, তাই না? তো সাবজেক্টটা হলো জাস্ট লাইক ইঞ্জিন, অর্থাৎ আগে তোমার ইঞ্জিন যাবে তারপরে তোমার বগি যাবে, তাই না? লাইক দ্যাট, এরকম। দে রিচ, তাহলে আগে সাবজেক্ট আমি সাবজেক্ট দেয়াই আছে, দে হ্যাড রিচড, এখন তোমার হ্যাড, দে হ্যাড রিচড, আর REACHED, কেন রিচড হলো বলো তো? এখানে এই যে আমি একই কথা আবার বলেছিলাম
হ্যাড থাকলে পরেরটা V3 হয়। তাই এখানে যে হ্যাড আছে তাই এই যে নিচের V3 হলো রিচড, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম। সো দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। বাকি সেন্টেন্সে আমরা আর কোনো পরিবর্তন করব না। বোর্ড পরীক্ষায় তোমাদের এর থেকে বেশি জটিল কোনো কিছু আসে না। বোর্ড পরীক্ষায় যা আসে সাধারণত ঠিক বোর্ড পরীক্ষা পুরো সেম আগেই আমি এই প্যাটার্নটা লিখেছি, যাতে তোমরা এর মধ্যে বোর্ড পরীক্ষা হয়তো এমনও হতে পারে যে এর মধ্যে 2-1টা বোর্ড পরীক্ষা থাকতেও পারে, এমন হয়েই থাকে, কারণ এগুলো এত কমন আর এত অ্যাজিউজড হয়ে গিয়েছে যে প্রত্যেকটা বিষয়ে এর মধ্যেই থাকে। নেক্সট দেখো, ইংলিশ ইজ স্পিক। এর প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এসেছে, প্রত্যেকটাই এসে গিয়েছে, আবার বারবার রিপিট হয়। না হলেও যে কোনো পরীক্ষা এগুলো আসে, চাকরির পরীক্ষা বলো, ক্লাস পরীক্ষা বলো, এগুলো তোমাকে শিখতেই হবে, এগুলো থাকে। ইংলিশ ইজ স্পিক মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পিক মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে ইংরেজি বলা হয়। তাহলে বলা হয় ইংলিশ ইজ স্পিক, আর এখানে আছে ইংলিশ বলে। ইংলিশ ইজ স্পিক, ইংলিশ বলে মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশ ইংলিশ বলে। কিন্তু ইংলিশ বলে কথাটা এভাবে না, যদি আমি বাংলায় সঠিকভাবে বলি তাহলে আমাকে বলতে হবে ইংরেজি বিশ্বের অনেক দেশ আছে যারা বাংলা ভাষায় ইংরেজি ভাষায় কথা বলে বা কথা বলা হয়, ইংরেজিতে কথা বলা হয়। যদি এটা বাংলায় লিখি তাহলে আমাকে ইংলিশে কারেকশন করতে হবে, ইংলিশ ইজ স্পোকেন, SPOKEN, ইংলিশ ইজ স্পোকেন, সঠিক হলো স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে অনেকগুলো পার্ট আছে, অংশ আছে বা অঞ্চল আছে বা দেশ আছে যেখানে ইংলিশ বলা হয়ে থাকে। তাই এই জাতীয় সেন্টেন্স আসলে অবশ্যই V3 আসবে, অর্থাৎ স্পিক, স্পোক, স্পোকেন। V3 হলো স্পোকেন। দেখো নাম্বার 9, হি টু গো দেয়ার টুমরো। আমি খুব সহজ লিখেছি। প্রত্যেকটা বিষয় আসলে এতটা ইম্পর্টেন্ট, তোমরা যদি আগের পরীক্ষার কোশ্চেন একটু ঘুরে দেখো তাহলে দেখবে এর মধ্যেই আছে অনেকগুলো পরীক্ষাতে, এর মধ্যে দুটা তিনটা আসতে পারে। হি টু গো দেয়ার টুমরো, একটু ভেবে বলো তো এটা কোন সেন্টেন্স? এটা প্রেজেন্ট কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন আমি টেন্স শিখিয়েছিলাম তখনই বলেছিলাম সেন্টেন্স যদি টুমরো, টুডে, নেক্সট ডে, দ্য ফলোইং ডে এরকম যদি কিছু থাকে অবশ্যই চোখ বন্ধ করে, অর্থাৎ টুমরো কথাটা থাকলে এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট না, ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আগামীকাল, আগামী দিন এরকম কোনো কিছু বোঝালে চোখ বন্ধ করে সেই সেন্টেন্সটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন ফিউচার ইনডেফিনিট টেন্স লিখতে গেলে তোমাকে কোন স্ট্রাকচারটা মনে করতে হবে? তোমাকে মনে করতে হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, শ্যাল অথবা উইল প্লাস অবজেক্ট। এগুলো আমি লিখে তোমাদের আগে শিখিয়েছি। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট, শ্যাল অথবা উইল, অবজেক্ট। তাহলে কি তোমাকে সবই আছে এখানে, দেখো সাবজেক্ট আছে, দেয়ারও আছে, অবজেক্টও আছে, এভরিথিং উই হ্যাভ। তাহলে আমাদের নাই কোনটা? শুধু অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে হি আছে, হি পরে সাধারণত শ্যাল বসে না, আর আধুনিক গ্রামারে শ্যালটা খুব একটা গ্রহণযোগ্য না। আগে যেমন শ্যালের ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল যে আই এবং হুইয়ের পরে শ্যাল বসে, এখন ওরকম কোনো অব্লিগেশন নাই। সো হি উইল, অনলি উইলটা বসালে তোমার সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে। হি উইল গো সেন্টেন্সে ছিল, বসিয়ে দিয়েছি। হি শুধু উইলটা বসিয়েছি। হি উইল গো দেয়ার টুমরো, সে সেখানে আগামীকাল যাবে। এখন দেখো নাম্বার 10, লাস্ট নাম্বার, উই ফিনিশ দ্য ওয়ার্ক লাস্ট নাইট। এটা কোন টেন্স মনে করার চেষ্টা করো তো?
উই ফিনিশ দ্য ওয়ার্ক লাস্ট নাইট। লাস্ট নাইট এটা যখন ভবিষ্যৎ বোঝায়, টুমরো আগামীকাল, ঠিক তার বিপরীত আছে লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট বোঝালে কি হবে, এটা যদি ফিউচার হয় তাহলে এটা হবে লাস্ট নাইট অর্থাৎ গত রাত। তাহলে কি হবে, হ্যাঁ পাস্ট হবে। এটা যদি আগামীকাল বোঝায় এটা হলো ঠিক তার বিপরীত দিন, আগের দিন। নট প্রেজেন্ট বলিনি আজকে, তাহলে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। সো উই, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ V2 not 3, V2 not V3, ওকে। তাহলে উই ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে V2 ফিনিশের V2 হবে কি ফিনিশড, অর্থাৎ এখানে ed যোগ করতে হবে, ফিনিশড FINISHED। উই ফিনিশড, এখানে আমি শুধুমাত্র ফিনিশের সঙ্গে ed যোগ করেছি। উই ফিনিশড দ্য ওয়ার্ক লাস্ট নাইট, অর্থাৎ গত রাতেই আমরা কাজটি শেষ করেছি। ডিয়ার স্টুডেন্টস, যদিও দেখো মাত্র এখানে 10টি সেন্টেন্স, কিন্তু দেখো 10টি সেন্টেন্স করতে গিয়ে আমরা কিন্তু গ্রামারে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি। আমার মনে হয় যদি তোমরা কোনো বিষয় ভুলে গিয়ে থাকো, আবার তোমাদের মাথার মধ্যে সেই বিষয়টা নক করছে। সুতরাং যদি তোমরা মনে করো যে তোমাদের কোনোটা বুঝতে ভুল হচ্ছে, তোমরা বাসায় বসে আরেকটু প্র্যাকটিস করো, কারণ এগুলো পরীক্ষা তোমাদের মাস্ট আসবে। সো নট টুমরো, নট টুডে। ভালো থাকো তোমরা, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল।